90-এর দশক মানেই হচ্ছে এক সোনালী অতীত। সে সময় যাদের জন্ম তারা এখনো শৈশব এবং কৈশোর ভেবে স্মৃতিকাতর হয়ে পড়ে। তখনকার সময়ে নাবিস্কো বিস্কুট, কোকোলা লজেন্স, পাইনঅ্যাপেল বিস্কুট, কাঠের লাঠি, টিনের পিস্তল এরকমের নানা ধরনের সামগ্রী আমাদের স্মৃতিপটে এখনো ভেসে ওঠে। সে সময়ের বিটিভির কালজয়ী নাটক কোথাও কেউ নেই আজও আমাদের স্মৃতিকে বিমোহিত করে। এ ধরনের নানা ঘটনা নিয়ে আজকে আমার এই এপিসোড। 90 দশকে নাবিস্কো চকলেট ছিল খুব জনপ্রিয়। তখন 25 পয়সায় বা যেটাকে আমরা চারানা বলতাম একটি লজেন্স পাওয়া যেত, আর পুরো 1 টাকা দিলে দোকানদার খুশি হয়ে আমাদেরকে চকলেট দিতেন। তখনকার সময় নাবিস্কোর গ্লুকোজ বিস্কুট, পাইনঅ্যাপেল বিস্কুট বেশ জনপ্রিয় ছিল। 90 দশকে খেলনার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য ছিল লাটিম। অনেকেই তখন লাটিমকে সোজা মাটিতে ফেলতো, তারপর ঘুরতে থাকা লাটিমকে হাতের উপর নিয়ে ঘোরাতেন। কেউ কেউ আবার রশি দিয়ে ফিক মেরে আবার সাথে সাথে হাতের উপরেই সেই লাটিমকে ঘোরাতেন। আমি এমনও কাউকে কাউকে দেখেছি যে কেউ কেউ মাথার কোনো অংশ নিয়েও সেই লাটিমকে ঘোরাতেন। তখনকার সময়ে কিশোরদের কাছে বা শিশুদের কাছে একটা জনপ্রিয় খেলনা ছিল তীরের পিস্তল। এই পিস্তলগুলোর এক মাথাতে লাল রঙের কাগজে পেঁচানো কিছু বারুদ ঢুকানো হতো এবং তারপর ট্রিগার চেপে আওয়াজ করে সময় কাটানো হতো। তখনকার খেলনার মধ্যে আরো জনপ্রিয় ছিল কাচের তৈরি মার্বেল। এই মার্বেল নিয়ে 10টি 20টি করে ছেলেপান ছুটি মারতো, একটা গর্ত থাকতো, সেই গর্তে গিয়ে পড়তো। সেইটাকে আবার যেটাকে মার করতে বলা হইতো সেটাকে কেউ আরেকটি মার্বেল দিয়ে সিক মেরে খেলতো। এর পরবর্তীতে কোকাকোলার মোড়কে ইউইউ নামে একটি খেলনার প্রচলন হয়। দেশ জুড়ে এই খেলনাটি ছিল বেশ জনপ্রিয়। সে সময়ে যখনই গ্রামে বিশেষ করে শুষ্ক মৌসুমে ফসল কাটা হতো, সেই ফসলের ক্ষেতের কোনো একটা অংশকে পরিষ্কার করে মাঠের দুদিকে দুটো দুটো 4টি করে কলা গাছ বসিয়ে গোল পোস্ট বানিয়ে শিশু কিশোর থেকে মধ্যবয়স্ক লোকজন পর্যন্ত বিকেলবেলা ফুটবল খেলতে যেত। এই খেলা চলতো একেবারে সন্ধ্যা পর্যন্ত। বিশেষ বিশেষ দিন যেমন পহেলা বৈশাখ বা ঈদ বা এরকম কোনো অনুষ্ঠান হলেই তখন আমরা দেখতাম যে গ্রামের মধ্যে মধ্যবয়স্করা আর যুবকরা দুটি দলে ভাগ হতো। একদল বিবাহিত আর একদল অবিবাহিত, এই নামে প্রীতি ম্যাচের আয়োজন করা হতো। এই প্রচলনটা হাডুডু খেলাতেও ছিল, কারণ হাডুডু গ্রামে তখন খুব প্রচলিত ছিল। সেখানেও বিবাহিত এবং অবিবাহিত এই দুই দলে ভাগ হয়ে প্রচুর খেলা খেলতো। কেসিউ ব্র্যান্ডের দুপাশে কালো ফিতা, মাঝখানে একটি সাদা কালো ডিসপ্লে, এই ঘড়িটি ছিল তখন জনপ্রিয়তার তুঙ্গে। স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক এমনকি সমাজের বেশ উচ্চ বংশীয় লোকজনও এই ঘড়িটি ব্যাপকভাবে ব্যবহার করত। তবে যারা একটু কুলীন শ্রেণীর ছিলেন বা একটু আভিজাত্যর কথা চিন্তা করতেন তারা সাধারণত সিকো 5 ঘড়িটা খুব ব্যবহার করতেন। এই তালিকায় আরো ছিল যাদের কোনো আত্মীয় স্বজন দেশের বাইরে থাকতো, তারাও তাদের নিকট আত্মীয় স্বজনকে উপহার দেওয়ার জন্য সিকো 5 ঘড়ি নিয়ে আসতো। এবং তখনকার যুগে এই ঘড়িগুলার বেলগুলো সাধারণত গোল্ডেন হতো, যেটা ছিল একটা আভিজাত্যের প্রতীক। এখনকার মতো তখন ঘরে ঘরে বিদ্যুৎ ছিল না, তাই সন্ধ্যা হলেই ঘরে ঘরে জ্বলে উঠত কুপি অথবা হেরিকেন। এই হেরিকেন বা কুপির আলোতেই রাতের পড়াশোনা, খাওয়া দাওয়া এছাড়াও অন্যান্য যেসব প্রয়োজনীয় কাজকর্ম সেগুলো সেরে নেওয়া হতো। তখনকার যুগে বিভিন্ন ঘর থেকে উচ্চ স্বরে হেরিকেনের আলোতে পড়তে থাকা বিভিন্ন ছাত্রের পড়ার শব্দ পাওয়া যেত, আর যেটা ভাবাই যায় না। তখনকার যুগে কেউ এক বাড়ি থেকে অন্য বাড়িতে রাতের বেলা যাওয়ার জন্য 3 ব্যাটারির সেই ড্রাইসেল ব্যাটারির তৈরি যে টর্চ লাইট সেটা ব্যবহার করত। ব্যাটারির তালিকার মধ্যে তখনকার ছিল অলিম্পিক, সানলাইট, চান্দা ব্যাটারি। এর পাশাপাশি শিশু বা কিশোরদের হাতেও এক ধরনের ছোট্ট টর্চ লাইট দেখা যেত, সেগুলো ছিল পেন্সিল ব্যাটারি। সেই পেন্সিল ব্যাটারির ব্র্যান্ড ছিল 555। সেগুলো নিয়ে তারাও বড়দের মতো করে ভাবতো এখানে ওখানে যাওয়ার জন্য রাতের বেলা। প্রসাধনী হিসাবে তখন মিল্লাত ঘামাচি পাউডার, কসকস গ্লিসারিন সাবান খুব জনপ্রিয় ছিল। তরুণীদের কাছে কসকো গ্লিসারিন সাবান বা মিল্লাত ঘামাচি পাউডার এগুলো ছিল এক ধরনের বিশেষ আকর্ষণের এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। কাপড় কাচার জন্য তখন এক নামে 570 ছিল সবার কাছে প্রথম পছন্দ। শহর কেন্দ্রিক যেসব লোকজনরা ছিলেন তাদের কাছে আলাউদ্দিনের মিষ্টান্ন ভান্ডার বা আলাউদ্দিন সুইটমিট এই নামটি ছিল খুবই গর্বের একটি বিষয়। আজকের যুগে হয়তো আমরা সেই আলাউদ্দিন সুইটসের কোনো দোকানে এখন আর খুঁজে পাচ্ছি না।
কিন্তু 90-এর দশকে এটি ছিল মিষ্টির জগতের প্রধান ব্র্যান্ড। শিশু বাচ্চাদের কাছে জনপ্রিয় খাবার ছিল চুইংগাম, যেটি এখনো আছে। তবে তখনকার ব্র্যান্ড ছিল হলুদ মোড়কের প্যাকেটে ব্যানানা কোম্পানির যে চুইংগাম। তখনকার যুগে কেউ কোনো অনুষ্ঠানে গেলে সেই অনুষ্ঠান থেকে ফেরার পরে একটু কোমল পানীয় খেতে চাইতো। মাত্র 7 টাকায় পাওয়া যেত, বা এর চাইতেও কম দামে পাওয়া যেত 7 আপ। 7 আপই ছিল তখন প্রথম পছন্দ, আর দ্বিতীয় ছিল পেপসি। 90 দশকের সবচাইতে জনপ্রিয় লেখার কলম ছিল ইকোনো। ইকোনোই সর্বপ্রথম বাংলাদেশে বল পেন নিয়ে আসে 1988 সালে। তখন একটি কলমের দাম ছিল মাত্র 3 টাকা, আর পুরো 1 ডজন কলম যদি কেনা হতো সেটার দাম পড়তো 30 থেকে 32 টাকা। ইকোনোর পাশাপাশি তখন আরেকটি কোম্পানি বের হয় যেটার নাম ছিল রাইটার কলম। এই রাইটার এবং ইকোনোর আগে আরেকটি প্রচলিত কলম ছিল রেড লিফ, যার প্রতি পিসের দাম ছিল 7 টাকা। ছেলেমেয়েরা বা শিক্ষার্থীরা যখনই কোনো পরীক্ষা দিয়ে যেত, সারা বছর সে হয়তো ইকোনো বা ইকোনো ডিএক্স অথবা রাইটার দিয়ে লিখলেও পরীক্ষার খাতায় বা কোনো বিশেষ নোট করার ক্ষেত্রে রেড লিফকেই তাদের প্রথম পছন্দের কাতারে রাখতো। তখনকার যুগে ম্যাচ অথবা দেয়াশলাই বলতে প্রজাপতি আমাদের চোখে ভেসে উঠতো। এক বক্সের মধ্যে 40 থেকে 42টি কাঠি থাকতো, যার দাম নিত 50 পয়সা বা 8 আনা। টেলিভিশন চ্যানেল বলতে তখন শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশন বা বিটিভিকেই আমরা বুঝতাম। এই বাংলাদেশ টেলিভিশনেই প্রচার করা হতো বিভিন্ন ধরনের নাটক। সেই নাটকগুলোর মধ্যে ছিল কোনোটি পর্বভিত্তিক নাটক, কোনোটি ছিল সাপ্তাহিক নাটক। একেবারে 90-এর দশকের শেষ দিকে চলে আসে কিছু প্যাকেজ নাটক। কিন্তু এত সব নাটকের ফিরেও হুমায়ুন আহমেদের রচনা এবং বরকতুল্লাহর পরিচালনায় যে নাটকটি হয়েছিল সেটি ছিল কালজয়ী, এবং এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জনপ্রিয় নাটক। নাটকটির নাম ছিল কোথাও কেউ নেই। এই নাটকের প্রধান চরিত্র ছিল বাকের ভাই, যে চরিত্রে অভিনয় করেছিলেন প্রখ্যাত অভিনেতা আসাদুজ্জামান নূর। নাটকের একেবারে শেষ পর্বে গিয়ে দেখা যায় বাকের ভাইয়ের ফাঁসির রায় হয়েছে। এই ঘটনা যখন হয় তখন ঢাকা সহ প্রায় সারা দেশেই বিক্ষোভ, মিছিল, মানববন্ধন শুরু হয়। হুমায়ুন আহমেদ এক সাক্ষাৎকারে বলেছিলেন, এই নাটকের শেষ পর্ব যখন আগেই প্রচারিত হয়ে যায় বিভিন্ন মিডিয়ার কল্যাণে যে বাকের ভাইয়ের ফাঁসি দেওয়া হবে, তখন তিনি আতঙ্কিত হয়ে পড়ে। কারণ তার এবং পরিচালকের বাসার সামনে অনেক লোকজন মানববন্ধন ও মিছিল করতেন। এক পর্যায়ে তারা বিটিভি ভবনে আত্মগোপনে চলে যায়। কোথাও কেউ নাটকের পাশাপাশি অয়ময়, বহুব্রী, 12 রকমের মানুষ, এই ধরনের অনেক কালজয়ী নাটক ছিল। ছোটদের জন্য বাংলাদেশ টেলিভিশনের অত্যন্ত পরিচিত কার্টুন ছিল নিনার কার্টুন। এর বাইরেও ছিল ক্যাপ্টেন দ্য প্ল্যানেট, নিনজা কার্টুন। প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে এই কার্টুনগুলো দেখার জন্য অনেক ছেলেপান এক জায়গায় বসে অপেক্ষা করত কখন কার্টুনটি হবে। বড়দের জন্য তখন ম্যাকগাইভার অথবা সিন্দাবাদ অথবা বাংলায় ডাবিং করা আলিফ লায়লা ছিল বিটিভির আকর্ষণের অন্যতম প্রধান অনুষ্ঠান। শুক্রবার এলেই আলিফ লায়লা দেখার জন্য রাত 8টার বাংলা সংবাদের পরে জিদ জমতো সবাই টিভি সেটের সামনে। তখনকার যুগে ঘরে ঘরে টেলিভিশন ছিল না, তাই এ ধরনের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো দেখার জন্য ওই টেলিভিশন সেটটিকে কারো ঘরের আঙ্গিনায় অথবা ঘরের বাইরে নিয়ে এসে অনেক লোকজন বসে একসাথে উপভোগ করত। শিশু কিশোরদের প্রতিভা বিকাশের জন্য বিটিভির তখনকার সবচাইতে আকর্ষণীয় অনুষ্ঠান ছিল নতুন কুড়ি। নতুন কুড়ির মাধ্যমে নাচ, গান, অভিনয় এরকমের বিভিন্ন প্রতিভা অন্বেষণ করা হতো। আজকের যুগের তারিন, তিশা, ঈশিতা এরা সবাই এই নতুন কুড়ি থেকেই উঠে আসা শিল্পী। পাশাপাশি স্কুল এবং কলেজের ছাত্রদেরকে নিয়ে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা বিটিভির একটি অন্যতম জ্ঞান ভাণ্ডারের অনুষ্ঠান হিসেবে পরিচিত ছিল। আজকের দিনের লেখক, গবেষক এবং সোশ্যাল মিডিয়ার অত্যন্ত পরিচিত মুখ ফাহাম আব্দুল সালাম এরকমই একটি বিতর্ক প্রতিযোগিতা দিয়েই আমাদের কাছে পরিচিত হয়। আজকে আমি আমার 90 দশকের স্মৃতিচারণ নিয়ে এপিসোডের প্রথম পর্বটি করলাম। এটি নিয়ে আমি আরো অন্তত 4 থেকে 5টি পর্ব করব। সেই পর্বগুলো দেখার জন্য আমার ফেসবুক পেজ মনিরুজ্জামান ক্রিয়েটিভ ডক এবং একই নামে আমার ইউটিউব চ্যানেল দুটোতেই যুক্ত থাকতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, যাতে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। ধন্যবাদ সবাইকে।